আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। অষ্টম শ্রেণীর বৃত্তি প্রস্তুতি কোর্স 2025 অষ্টম শ্রেণীর বৃত্তি প্রস্তুতি কোর্স 2025-এ আজকের বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের প্রান্ত স্যার। সো আমরা আসলে আজকে একটি ক্লাসের মাধ্যমেই ইনশাল্লাহ এই অধ্যায়ে যত ধরনের সমস্যা আছে সব কিছু কমপ্লিট করে ফেলবো। এই অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্ন আসবে আমরা কভার করে ফেলবো ইনশাল্লাহ। যেই সিকিউ প্রশ্ন আসবে আমরা সব পারবো ইনশাল্লাহ। সো কমেন্ট করে আগে জানাতে হবে আমাকে ক্লাসে জয়েন হচ্ছ কিনা, হয়েছ কিনা, আমি অডিয়েবল কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা। সো আমরা একটু অপেক্ষা করি, এখনও হচ্ছে ওইভাবে কেউ জয়েন করনি। সো কমেন্ট করে একটু আমাকে জানাবে যে আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে কি না, আর ভালো করে দেখা যাচ্ছে কি না সব কিছু। ওকে, আমি একটু ক্লাসটা তোমাদের গ্রুপে শেয়ার করে দিই আগে। হ্যাঁ, গ্রুপে শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, আর 1-2 মিনিট একটু কথা বলে নেই, মোটামুটি স্টার্ট করে দিব সবাই আসার সাথে সাথেই। সো গ্রুপে মাত্রই শেয়ার করে দিলাম। হ্যাঁ, এখন আসা শুরু করেছো তোমরা। 5 মিনিট পর স্টার্ট করেন। হ্যাঁ, তুমি আসতে থাকো, সমস্যা নেই। মনির জামান স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? খালেদা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আবদুল্লাহ মাসুম ওয়ালাইকুম সালাম, কেমন আছো? 2-3 দিন পরে হচ্ছে তোমাদের সাথে দেখা। আমরা আসলে তোমাদের জন্যই ব্যস্ত ছিলাম, আমাদের লাইট সেট আপ নিয়ে ব্যস্ততা ছিল, তোমাদের নতুন করে রুটিন করতেছিলাম, এই জন্য ব্যস্ততা ছিল। মানে তোমাদের ক্লাসগুলা আমাদের একটা কি বলে এটা, মোটামুটি হচ্ছে লাস্টের দিকে আমাদের একটা ধামাকা আছে। হ্যাঁ, তোমাদের সাজেশন সাজানোর জন্য আমরা সব কিছু টেকনিক্যালি একটু সময় নিয়ে আমরা সাজাইতে চাচ্ছি আর কি। এই জন্যই আমরা 2-3 দিন হচ্ছে গ্যাপ ছিলাম। নতুন করেই মূলত তোমাদেরকে রুটিন করেছি, একদম পরীক্ষা আপ টু ডেট হবে, ক্লাসগুলো একদম সময়ে সময় হবে। অনেকেই চলে আসছে। মিতা সাহা নমস্কার স্যার, আমি দীপান্বিতা। হ্যাঁ নমস্কার, কেমন আছো? মিম, সাইদুল, হারিসা, অনেকেই চলে আসছে। খালেদা, ফারাবি, ফাহিম, ওকে, অনেকদিন পর ক্লাস করছি। হ্যাঁ, ওই যে বললামই, বলেই দিছি কেন, আসলে তোমাদের জন্যই আসলে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমাদের জন্য আবার ইউনিক করে সাজাচ্ছি তো এই জন্যই হচ্ছে মূলতই ক্লাস 2-1 দিন গ্যাপ ছিল। যাই হোক, আমি ক্লাসে চলে যাচ্ছি। আমি শেয়ার করে দিয়েছি, সবাই একটু প্রথমেই কিন্তু শেয়ার করে শেয়ার ডান লেখো। আপাতত হচ্ছে এইটা কাজ, এরপরে তো বোর্ডে আমি যা লিখবো সেগুলো হচ্ছে তোমার কাজ, মূল কাজ। সো কি সবাই শেয়ার করে, আর শেয়ার করলে কি হয়, আমরা তোমাদেরকে একদম ফ্রিতে শেখাচ্ছি না, আমাদের অনুপ্রেরণা বাড়ে যে অনেকেই যে ক্লাসটা করতেছে এটা আমাদেরও ভালো লাগে। হ্যাঁ, আরও ভালো করে ক্লাসগুলো নিতে ইচ্ছা জাগে। সো সবাই এই কাজটা একটু কাইন্ডলি করে দিবে। হ্যাঁ, করে একটু আমাকে কনফার্ম করবে, আমি তোমাদের এখানে অ্যানাউন্স করবো আর কি, দেখবো যে কারা কারা করছো। ওকে, তো আমাদের এখন মোটামুটি শুরু করে দিই ক্লাস। দেখো,
অম্ল, ক্ষারক ও লবণ আমাদের এই অধ্যায়টা জানাটা অনেক বেশি জরুরি। কেন জরুরি? দেখো আমরা আসলে হয়তো অম্ল আর ক্ষারক এইটার সাথে একটু কম পরিচিত হলেও লবণ এইটার সাথে অনেক বেশি পরিচিত। কেন? এই লবণ, আমাদের লবণ চিনি না আমরা ভাত খাইলে লবণ লাগে, তরকারি রান্না করলে লবণ লাগে, আমরা হচ্ছে আমড়া কেটে খেলে লবণ লাগে, যে কোনো কিছুই হচ্ছে আমরা টক জাতীয় কিছু খাইলে লবণ দিয়ে খাই, বড়ই টরই। সো লবণটা আমরা খুব বেশি চিনি। সো দেখো কেমন হবে এইটা সম্পর্কে যদি আমি আসলে রাসায়নিকভাবে আরও কিছু জানতে পারি, যে এইটা আসলে কিভাবে হয়, এটার রুট কি আছে, মূলে কি আছে, এইটা জানতে পারলে আমাদের আরও ভালো হবে না? হ্যাঁ, তো ওইটাকে চিনি, বেশি চিনি, এইটাকে একটু কম চিনলেও আমার ক্লাসের পরে ইনশাল্লাহ আমরা ওই লবণের মতো অম্ল আর ক্ষারককে চিনে ফেলবো। সো অম্ল কি আসলে? হ্যাঁ, অম্ল হচ্ছে অ্যাসিড। অম্ল কি বলতো? অম্ল হচ্ছে অ্যাসিড। আর ক্ষার তো হচ্ছে ক্ষার। ক্ষারক মানে হচ্ছে এটা ক্ষার জাতীয় যে জিনিসগুলো, মানে কি বলে ওই সাবানের যে ব্যাপারগুলো আছে, সাবানের গোড়া, এটাই হচ্ছে মূলত ক্ষার। দেখো আমরা এই অধ্যায় থেকে আসলে কি জানবো? এই অধ্যায় থেকে জানবো এই অ্যাসিডের ডিটেইল, একদম আদ্যপান্ত যা যা আছে, এই ক্ষারকের A to Z। ক্ষারক কি, ক্ষারক কাকে বলে, ক্ষারক কার সাথে কিভাবে বিক্রিয়া করে, ক্ষারকের বৈশিষ্ট্য এবং লবণ, এই বিষয়গুলো সম্পর্কে আমি যদি ভালো জ্ঞান নিতে পারি বা ধারণা ক্লিয়ার করে দিতে পারি, তাহলে এই অধ্যায় থেকে আমাদের যা যা আসার সব আমরা পারবো ইনশাল্লাহ। সো প্রথমেই আমি ধরো অ্যাসিডের ব্যাপারটা নিয়ে আলোচনা করি। ধরে নাও এটা কিন্তু কেমিস্ট্রির ব্যাপারগুলো অনেক বেশি রসালো। কেন? আর কেমিস্ট্রি মানেই তো রসায়ন। সো এই ব্যাপারগুলো না আসলে রসকস নিয়ে পড়তে মন চায় আসলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো দেখো অ্যাসিড কি আসলে, বা অ্যাসিড তোমাকে হঠাৎ করে যদি হুট করে প্রশ্ন করে বসি যে অ্যাসিড কাকে বলে, তুমি হয়তো একটু মানে চিন্তা করবা, থিঙ্ক করবা যে এটা আমি জানি, কিন্তু আমি আসলে ফ্লুয়েন্টলি বলতে পারতেছি না অ্যাসিড কাকে বলে। তো দেখো অ্যাসিড কাকে বলে এইটা আমরা একটু বের করার চেষ্টা করি, প্রতিপাদন করার চেষ্টা করি। ধরো আমরা কি ভিনেগার চিনি? ভিনেগারের নাম আমরা শুনছি, ভিনেগার। হ্যাঁ, যে ভাই এই জিনিসটা কি, যে স্যার ভিনেগার কি, এইটা তো আমি জানি না। ওকে, জানতে হবে না, আমি তোমাকে ভাঙায় বলে দিই। এটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে ধরো বাসা বাড়িতে ধরো তুমি কোনো সিরকা বলে এটাকে, এটার নাম কি? সিরকা নামে অনেক সময় আমরা শুনে থাকি ভিনেগার। হ্যাঁ, এটা সিরকা নামে আমরা শুনে থাকি। এইটা আসলে এটার কাজ কি? হ্যাঁ, ধরো বিভিন্ন ধরনের খাবার অথবা আচার তো আমরা সবাই চিনি। হ্যাঁ, আচার বা বিভিন্ন খাবারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের খাবারে এই জিনিসটা ব্যবহার করা হয়, খাবারে ভালো রাখার জন্য। হ্যাঁ, তো এই জিনিসটা ব্যবহার করা হয়। এখন হয়তো আমরা জানতে পারতেছি যে না চিনে থাকলে ও আচ্ছা ব্যবহার করা হয়। এখন হয়তো আমাদের আইডিয়া চলে আসছে যে আচ্ছা ভিনেগার এইটা, যে অনেকেই চিনি, বাট যারা আমি কথা কাদের জন্য বলি, যারা একদম না চিনে। সো যারা চিনে তো চিনেই, তারাও যেন বুঝে, যারা একদমই না চিনে তারাও যেন বুঝে। সো সিরকা হচ্ছে আমাদের মা চাচিদেরকে যদি বলি তো ওনারা এটা ভালো জানবেন। হ্যাঁ, আমরা খাবার দাবার এটা ব্যবহার করে থাকি। তো এইটা কেন লিখলাম? এইটার সাথে আসলে আপনি অ্যাসিড নিয়ে আলোচনা করবেন, এনে ভিনেগার টিনেগার নিয়ে কথাবার্তা বলতেছেন। এক্স্যাক্টলি দেখো যে এই যে ভিনেগার, এইটা আসলে আমি তো দেখাইতে পারতেছি না, আমার কাছে নাই। এটা হচ্ছে বোতলজাত, বাজারে কিনতে পাওয়া যায় যে আমাকে ভিনেগার দেন বা আমাকে সিরকা দেন বললেই কিন্তু বাজার থেকে দিয়ে দেয়, কৌটা বা বোতলে হচ্ছে এটা দেয়। এই ভিনেগারের মধ্যে যদি আমি কি বলতেছি, ভিনেগারের মধ্যে যদি আমি এখানে অ্যাসিড শনাক্ত করতে চাচ্ছি, এখানে আমার অ্যাসিড শনাক্ত করতে গেলে একটা জিনিস দরকার হবে, লিটমাস পেপার। হ্যাঁ, লিটমাস পেপার বা কাগজ। হ্যাঁ, লিটমাস পেপার, এইটা প্রয়োজন হবে শনাক্ত করতে বা চিনতে। কাকে শনাক্ত করতে? অ্যাসিডকে। তো কি বললাম? লিটমাস পেপার দরকার হবে। এই যে লিটমাস পেপার, এটাও বাজারে কিনতে পাওয়া যায়। এটা নর্মালি কাগজের মতোই আর কি। আমার কাছে যদি থাকতো তাইলে হচ্ছে দেখাইতে পারতাম। যাই হোক, লিটমাস পেপারটা নিয়ে তুমি যদি এই ভিনেগারে যদি দেয়া হয়, হ্যাঁ, এই ভিনেগারে যদি
লিটমাসকে ডুবানো হয়, হ্যাঁ বুঝো, একটা লিটমাস পেপার নিলা, কাগজ নিলা, ভিনেগারে এই লিটমাস পেপারকে ডুবালে সেটি, লিটমাস কাগজ আসলে দুই ধরনের হয়। লিটমাস কয় ধরনের হয়? লিটমাস দুই ধরনের হয়। কি কি হইতে পারে? একটা হইতে পারে লাল লিটমাস, আরেকটা হইতে পারে কি নীল লিটমাস। এটা জেনে থাকো যে লিটমাস কাগজ দুই ধরনেরই হয়, এছাড়া হয় না। এটা হচ্ছে লাল লিটমাস পেপার, আরেকটা হচ্ছে কি নীল লিটমাস পেপার। তো ভিনেগারে আমি যদি লিটমাস পেপার কোনটাকে, ধরো যদি আমি নীল লিটমাসকে ডুবাই, নীল লিটমাসকে এইটা কি করে ফেলে জানো? কালার চেঞ্জ করে ফেলে, কি করে? লাল করে। ভিনেগারে নীল লিটমাসকে হচ্ছে কি করে? লাল করে। কোন লিটমাসকে লাল করে? নীল লিটমাস পেপারকে হচ্ছে লাল করে। ওকে, এই যে আমি বললাম যে ভিনেগারে যখন আমরা নীল লিটমাস পেপার ডুবাবো তখন সেইটা নীল লিটমাস পেপারকে কি, এইটা মনে রাখো, অতটুকু মনে রাখো, এটাকে লাল করে। তো এরপরে আবার যদি আমরা ধরো, এরপরে হচ্ছে আমরা যদি সাবান আছে না, সাবানের গুঁড়াতে, তো সাবানের গুঁড়া কোনগুলা ভাই? যে সাবানের গুঁড়া ওই যে আমরা অনেক সময় পাউডার কিনতে পাই না, ডিটারজেন্ট থাকে, বা ওগুলাই তো আমাদের সাবানের গুঁড়া, তাই না? এই সাবানের গুঁড়াতে যদি আমি লাল লিটমাস দেই, লাল, এই কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলো, এটা সবাই ভুল করে ফেলি আমরা। তো আমার সাথে সাথে যদি এইভাবে নোট করে তুলে ফেলো না, তাহলে যারা পারতা তো আলহামদুলিল্লাহ তারা আরো বেশি পারবা, একটুও ভুল হবে না। এখান থেকে একটা সিঙ্গেল হচ্ছে কি, ফুল স্টপ পরিমাণও হচ্ছে কি, ভুল হবে না ইনশাল্লাহ। তো সাবানের গুঁড়োতে যদি আমি লাল লিটমাস পেপার ডুবাই, লাল লিটমাস পেপার হচ্ছে যদি ডুবাই, তখন ওইটা বা লাল লিটমাস পেপার যদি এখানে দেই, তখন লালটাকে কি করে ফেলে জানো? নীল করে, নীল করে। ওকে, দেখো এখন একটা জিনিস দেখো, এখানে আমি যেটা বললাম, এখানে হচ্ছে লালটাকে একবার করতেছে নীল, আরেকবার নীলটাকে করতেছে কি লাল। ওকে, এই যে দেখো এখানে ভিনেগারে বলছিলাম নীলটাকে লাল করতেছে, আমরা কিন্তু বের করার চেষ্টা করতেছি অ্যাসিড। দেখো আমি কিভাবে বের করি, ভিনেগারের নীল লিটমাসটাকে লাল করে, এটা অনেক সময় পেঁচায় ফেলি, যাই হোক। তো ভিনেগারে নীলটাকে কি করতেছে? লাল করতেছে। এখন দেখো আমাদের এইখানে, আর আমরা সাবানের গুঁড়াতে লাল লিটমাসটা কি করতেছে? নীল। তার মানে দুইটা, একটা ভিনেগারে একটা কাজ করতেছে, সাবান আর একটা কাজ করতেছে না। দেখো এখন ভিনেগার কাকে বলে জানো? এই যে আমি কিন্তু তোমাকে মিলায় দেখাবো, আমরা কিন্তু আন্তাজি কিছু করব না, গোজা মিল দিব না, মিলাবো। দেখো ভিনেগার কাকে বলে, সিরকা কাকে বলে? ভিনেগার তো বললাম যে সিরকা, তো এটাতে তো আর সংজ্ঞা হয়ে গেল না। ভিনেগার এটা হচ্ছে আচার বা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যাদিতে হচ্ছে ভালো রাখতে ব্যবহার করা হয়, কিন্তু বিষয়টা কাকে বলে? এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। কি বলছি? ভিনেগারটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। ভিনেগারটা কি? ভিনেগারটা লিখে ফেলো তো, ভিনেগারটা একটা হচ্ছে জৈব অ্যাসিড, একটি জৈব অ্যাসিড। যে স্যার আপনি তো অ্যাসিড বা অম্ল নিয়ে কথা বলতে চাচ্ছিলেন, যে ভিনেগার নিয়ে যেহেতু শুরুটা করছেন, ভিনেগারের সাথে তো আপনি রিলেট করতে পারতেছেন। এক্স্যাক্টলি আমি তোমাকে মিলিয়ে দেখাচ্ছি। এই যে ভিনেগার যে একটা কি জৈব, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি অ্যাসিড। তো বুঝাই যাচ্ছে, আমরা বুঝেই ফেলতেছি যে ভিনেগারের মধ্যে ওই যে অ্যাসিড, ভিনেগার নীলকে লাল করতেছিল, তাইলে ভাই এইটা কি অ্যাসিডের কোনো ব্যাপার স্যাপার আছে? যে তার মানে কি এইটা আমরা জানি যে অ্যাসিড কাকে বলে? যে যেই ভাব, মানে কি বলে, যে যেই লিটমাস পেপার বা যে নীল লিটমাস পেপারকে লাল করে তাকেই কি অ্যাসিড, মানে তাই কি অ্যাসিড? এক্স্যাক্টলি। দেখো আরো ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট তোমাকে দেই। ভিনেগার হচ্ছে একটি জৈব অ্যাসিড। সো ভিনেগার কাকে বলে? ভিনেগার হচ্ছে মূলত এইটা, অতটুক জানলেই হয়, বাট
আরেকটু ইমপ্রেশন, স্যারদেরকে হচ্ছে ওই তোমাদের বড় ক্লাসে তো এটা নিয়ে অনেক পড়া আছে, তো আমার আরেকটু ইমপ্রেশন যদি ক্রিয়েট করতে চাও তখন আরেকটু এই কথাটা লিখতে পারবা। এটা আমি প্রেফার করি যে ইথানোয়িক অ্যাসিডের, এটা আসলে একটু বড় ক্লাসের পড়া, তারপরেও এটা তো আর কঠিন না, এই জন্য আমি লেখায় দিচ্ছি। একটা লাইনকে তুমি মনে রাখতে পারবা না? পারবা। তোমাকে কি করলো, আর একটু ইউনিক করে ফেললো, সবার থেকে একটু আলাদা করলো। এটা বলে, এটার মূল সংজ্ঞাটা হচ্ছে এরকম, ইথানোয়িক অ্যাসিডের, এই যে দেখো বারবার আমি অ্যাসিড ব্যবহার করতেছি, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকেই হচ্ছে ভিনেগার বলে। জলীয়, এটা একদম ইন্টার পর্যন্ত কিন্তু লাগে, 10-এ তো এটা আছেই। তো তোমাকে একটু এক লাইন, যেহেতু আমি বেশি কিছু প্যারা দিচ্ছি না, হ্যাঁ প্রেশার দিচ্ছি না, এক লাইন এটা তুমি এমনি মনে রাখতে পারবা, কিন্তু এই এক লাইনই তোমাকে কি করে ফেললো, অনেকটা ইউনিক করে ফেললো সবার থেকে। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকেই কি বলে, ভিনেগার বলে, ভিনেগার বলে, ভিনেগার বলে। হ্যাঁ, তো এই যে দেখো, তার মানে আমি এখন একটু পিছনে চলে আসি। আমার উদ্দেশ্য ছিল অম্ল চিনানো, এর জন্য আমার দরকার পড়ছিল হচ্ছে লিটমাস পেপার। তো আমি শুরুটাই কি একটা হাবি জাবি দিয়ে আওলা জাওলা ব্যাপার দিয়ে শুরু করছি, ভিনেগার। তো এখন আমি তোমাকে মিলাই দেখাচ্ছি যে ভিনেগার, একটা ভিনেগার বা সিরকা, এই পদার্থটা নীল লিটমাস পেপারকে লাল করে, এবং এই ভিনেগার আসলে কার সাথে রিলেটেড, জৈব অ্যাসিডের সাথে, এই যে অ্যাসিডের সাথে। তার মানে আমি হয়তো অ্যাসিডের দিকে ধাবিত হচ্ছি বা এগিয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি, যে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকেই হচ্ছে ভিনেগার, মানে কোনো একটা অ্যাসিডের দ্রবণকেই ভিনেগার বলে, তাহলে আলটিমেটলি ভিনেগারটা একটা অ্যাসিড। এক্স্যাক্টলি, ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগারের নাম হচ্ছে কি, অ্যাসিটিক অ্যাসিড, এটাকে আবার অ্যাসিটিক অ্যাসিডও বলে। তো এই যে দেখো অ্যাসিটিক অ্যাসিড, তার মানে আমি কি অ্যাসিডের সংজ্ঞা মোটামুটি পাইছি? হ্যাঁ, যে অ্যাসিড হচ্ছে সেই বস্তুটি যেটি জলীয় দ্রবণে বা কোনো একটা দ্রবণে নীল লিটমাস পেপারকে সে কি করে ফেলবে, লাল করবে। তাহলে ভিনেগার তো করতেছে, ভিনেগার করছে না, ভিনেগার করছে। আমি বেসিক সংজ্ঞা দিলাম অ্যাসিডের, এই অ্যাসিড নিয়ে অনেক আলোচনা আছে এখানে সামনে, এটা বেসিক। তো তাহলে পরে কি, এই যে খারের জন্য আরেকটা লিখছিলাম, অ্যাসিড করে নীলকে লাল, আর সাবানের গুঁড়া এটা করে লালকে নীল। তার মানে যেহেতু একটা নীলকে লাল করছে এবং এইটা লালকে নীল, মানে এইটা অ্যাসিডের অপোজিট, বুঝাই যাইতেছে না, এটা অ্যাসিডের অপোজিট, তার মানে এটাই ক্ষার। কি, এটাই ক্ষার। এই যে এটা হচ্ছে কি, তাহলে হচ্ছে সাবানের গুঁড়া, এইটা হচ্ছে ক্ষারক। কেন, অ্যাসিডের অপোজিটটা, কষ্টই করতে হলো না, এটা হচ্ছে ক্ষার। তার মানে এতটুকু জানছি, অ্যাসিড নীল লিটমাসকে জলীয় দ্রবণে কি করতেছে, জলীয় দ্রবণে নীল লিটমাসকে কি করতেছে, লাল করতেছে, এবং ক্ষারক লাল লিটমাসকে কি করতেছে, নীল করতেছে। তাহলে কোনো একটা কিছু অ্যাসিড বা ক্ষারক আমরা কিভাবে, কেউ যদি জিজ্ঞেস করে ফেলে, তখন আমি বলবো আপনি আমার ভিনেগার নিয়ে আসেন তো, বা আমার কাছে একটু সাবানের গুঁড়া দেন তো, একটা আনলেই হবে। হ্যাঁ, তো একটা ধরো ভিনেগার আনলে আমি বলবো, বা সিরকা যেটা, তো এটা আনলে আমি বলবো কি যে আমাকে একটা লিটমাস পেপার দেন, পেপার দিল, তো আমি এটা ডুবাবো, ধরো লিটমাস পেপার, আমি একটা লাল, মানে একটা নীল, যেহেতু নীলকে সে লাল করে, আমি প্রথমে একটা নীল নিয়ে এটা ডুবাবো, দেখবো কি লাল হয়ে গেছে, তখন আমি একদম আনডাউটেডলি বলে দিব নিঃসন্দেহে, এই এটা তো নীল লিটমাস ছিল এবং ভিনেগার, এটা আমরা তো জানি ভিনেগারের নীল লিটমাস দিলে সেটা লাল হইলে অ্যাসিড হয়, তাহলে এটা তো অ্যাসিড, যেটা এটা হচ্ছে অ্যাসিড। তো তখন আরেক যদি বলে, ধরো নীলটাকে লাল করে ফেললো, তাইলে কি, এটা অ্যাসিড। যদি কোনো, মানে যদি ধরো একটা লাল দিলাম, আবার এটা ক্লিয়ার, মানে ক্লিয়ার ভাবে মনে রাখো, নীলটাকে লাল করতেছে, কিন্তু কোনো একটা অ্যাসিড আবার যদি আমি লালই দেই, তাহলে লালটাকে কি চেঞ্জ করবে, ধরো এটা অ্যাসিড, আমি লিটমাসও দিলাম লাল, তাহলে লালটা অপরিবর্তিত থাকবে, সহজ না? মানে নীল, তার কাজ হচ্ছে নীল থাকলে লাল করবে, বাট লালই যদি থাকে অ্যাসিডের মধ্যে, তাহলে কি চেঞ্জ করবে না, কারণ অ্যাসিডের কাজই হচ্ছে নীলকে লাল করা। আর যদি নীলও না করে, লালও না করে, তাইলে কি, মানে কিছুই করলো না, তখন কি নিরপেক্ষ না, তখন আসলে এটা অ্যাসিডও না, কি ক্ষারও না। সো এই পর্যন্ত আসলে কথাগুলো সহজভাবে বুঝতেছো কিনা একটু আমাকে জানিয়ে দাও। হারিসা ইয়াসমিন, ওকে। আমি আসলে, হ্যাঁ আমি গো হেড, ওকে। সো আমি বলতেছি, হ্যাঁ একজন কমেন্ট করছে যে অ্যাসিড কাকে বলে, এইটাই হচ্ছে আমি জানাবো এখন, অ্যাসিড কাকে বলে এই বিষয়টাই হচ্ছে আমি ক্লিয়ার করব, হ্যাঁ ক্ল্যারিফাই করব, আমার সাথে থাকো।
ওকে, তো আমি হ্যাঁ অনেকেই কমেন্ট করতেছে। ওকে, তাহলে দেখো এই আমি আপাতত অ্যাসিড আর ক্ষারের হচ্ছে কি বেসিক জিনিস দিলাম। তো অ্যাসিড ক্ষার কাকে বলে এইখানে আমি যাওয়ার আগে এই যে দেখো, ধরো এখানে আমি কি পড়লাম, ভিনেগার আর হচ্ছে, এখন দেখো আমাদের এইখানে কিছু তোমাদের বইয়ে কিছু অ্যাসিডের মানে জৈব অ্যাসিডের কিছু নাম দেয়া আছে তোমাদের বইয়ে আর কি। আসলে দেখো এই অ্যাসিডগুলা মানে কোথায় কোন অ্যাসিডটা থাকে, হ্যাঁ, তো ধরো এইগুলা মানে ওই যে ভিনেগারের মতো আর কি, এর সূত্র ধরে যদি আমরা আগাই তাহলে দেখো তোমাদের এখানে আসলে কি কি বলা আছে। ধরো লেবু বা আচ্ছা আমি এখন যেগুলা লিখবো, হ্যাঁ, আমি কোনটাতে কোন অ্যাসিড থাকে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। কোনটাতে কোন অ্যাসিডটা থাকে আমি একটু খালি রাখতেছি, আমি পরে লিখে দেব। আমি চাচ্ছি আমার সাথে সাথে যারা পারো একদম কোনটাতে কোন অ্যাসিড থাকে লিখে ফেলার জন্য, হ্যাঁ, কমেন্ট করতে থাকো। হ্যাঁ, আমি কিন্তু হ্যাঁ কমেন্ট করতে থাকো। সো লেবুতে কোন অ্যাসিড থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো টমেটোতে কোন অ্যাসিড থাকে, এগুলো কিন্তু যে কোনো একটা আমি লিখে দিব, বাট তোমরা কমেন্ট করতে থাকো, যারা জানো তারা কমেন্ট করতে থাকো। এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে একদম আসবেই, যে কোনো একটা পরীক্ষা এটাতে এমসিকিউ দেখো শিওর শর্ট এটা, হ্যাঁ, আসবেই। সো লেবু বা কমলাতে কোন অ্যাসিড থাকে, টমেটোতে কি থাকে, তেঁতুলে কোন অ্যাসিড থাকে, লিখে ফেলো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আরো তোমার হচ্ছে মোটামুটি কি কি আছে তোমার বইয়ে, আনারসের কথা বোধহয় বলা আছে। হ্যাঁ, আনারসে কি অ্যাসিড থাকে, যারা হচ্ছে আমি কিন্তু কমেন্ট দেখবো। হ্যাঁ, তো আমলখিতে কোন অ্যাসিড আছে একটু লিখে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি লিখে দিব, তারপরে হচ্ছে তোমরা আগেই লিখে ফেলো, দেখি। কমেন্ট করো। হ্যাঁ, ওকে, তো কমেন্ট নাসির উদ্দিন, লেবু বা কমলাতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তোমারটা হইছে। টমেটোটা অক্সালিক অ্যাসিড হইছে। হ্যাঁ, লেবুতে সাইট্রিক হইছে, একজনের শুধু টমেটোটা অক্সালিক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবারগুলাই ঠিক আছে। আচ্ছা সবাই তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। হ্যাঁ, সবাই তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো, আমি লিখে দিব। লেবুতে সাইট্রিক, টমেটোতে অক্সালিক, দুইটাই সবাই কমেন্ট করতেছে। আনারস আর আপেলও দেওয়া যেতে পারে এখানে, হ্যাঁ, দুইটাই আছে, আনারস বা আপেলে। তেঁতুলে হচ্ছে টার্টারিক অ্যাসিড, এক্স্যাক্টলি। হ্যাঁ, অনেকেই তো পারো, তোমরা অনেকেই পারো। আনারসে হচ্ছে ম্যালিক অ্যাসিড, হ্যাঁ, লেমন সাইট্রিক, অনেকেই পারো। হ্যাঁ অনেকেই পারো, থ্যাংক ইউ তোমাদেরকে, আমি তাও লিখে দিচ্ছি। লেবু বা কমলাতে হচ্ছে আমাদের কি অ্যাসিড থাকে বলো তো? সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, লেবু বা কমলাতে হচ্ছে আমাদের কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। আচ্ছা ওয়েট এক মিনিট, ওকে, আমি আমার আইডি থেকে শেয়ার করে দিছি। যারা ভুলে গেছিল শেয়ার করতে, একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমি আমার আইডি থেকে মাত্র শেয়ার করে দিলাম। ওকে, তো দেখো লেবু বা কমলাতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, টমেটোতে হচ্ছে অক্সালিক অ্যাসিড। টমেটোতে হচ্ছে আমাদের কি অ্যাসিড? অনেকেই পারো, তোমরা কমেন্ট করেছো। টমেটোতে হচ্ছে অক্সালিক অ্যাসিড, তেঁতুলে হচ্ছে টার্টারিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলা ভাই, টার্টারিক অ্যাসিড। হ্যাঁ, এগুলো কিন্তু আসবেই, এরকম ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউ এখান থেকে আসবে, একদম এমসিকিউ আসবেই। তারপরে আনারস বা আপেল মানে রস জাতীয় যেগুলো আছে এগুলাতে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড। কি অ্যাসিড? ম্যালিক অ্যাসিড। আর আমলকিতে কি থাকে? একজনে বোধহয় সবাই
দুইটা তিনটা করে কমেন্ট করতেছিলে, একজনে কি সবাই সবগুলা করছো কিনা? আমলকিতে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। কি অ্যাসিড থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড। দেখো আমরা নতুন নতুন অনেক কিছু জানতেছি, আর ইভেন যেগুলো জানতেছি এগুলো কিন্তু খুব কার্যকরী, শুধু শুধু পড়তেছি না, এগুলাই পরীক্ষায় একদম আসবে ইনশাল্লাহ। তো কি কি? লেবুতে বা কমলাতে সাইট্রিক অ্যাসিড থাকে, এবং এই ধরনের ফলগুলাকে আবার কি বলা হয় জানো? সাইট্রাস ফুড, যেগুলাতে সাইট্রিক অ্যাসিড থাকে। তো টমেটোতে কি থাকে? অক্সালিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আনারস বা আপেলে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড, তারপর হচ্ছে আমলকিতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। এই যে অনেকগুলা জৈব অ্যাসিডের তোমার এখানে কথা বলা আছে। তো এর সূত্র ধরেই যদি আমরা বলি, ধরো এই যে লেবুতেও না আমরা তো অ্যাসিড পড়তেছি লেবুর পানিতে, হ্যাঁ, এখন আরো ক্লিয়ার হয়ে যাবে একটু আগে, হ্যাঁ, লেবুর পানিতে আরো ক্লিয়ার হয়ে যাবে অ্যাসিডটা কি। হ্যাঁ, লেবুর পানিতে যদি ওই যে আগে চলে যাই, লিটমাসের কথা আমি বলছিলাম না যে অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। এবং লেবুর পানিতে কি থাকে? একটু আগেই বললাম অ্যাসিড থাকে না ভাই? হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড তো থাকে। তাইলে ভাই এইটা তো একটা অ্যাসিড, এইটা নীল লিটমাসকে তো লাল করে কিনা? করে। তোমার কাছে হয়তো ভিনেগার বা সিরকা অনেক সময় সবার বাসায় নাই, বাট লেবুর পানি তো আছে। যদি লেবু থাকে, কালকে বাজার থেকে একটা দোকান থেকে হচ্ছে কি একটা লিটমাস পেপার এনে এটা পরীক্ষাটা করবা একদম। তো এই লেবুর পানিতে তুমি যদি নীল লিটমাস দাও, নীল লিটমাস ডুবাও, হ্যাঁ, একটা বাটিতে পানি নিয়ে যদি তুমি এটা নীল লিটমাস ডুবাও, তাহলে বলে ফেলো তো এটা কি করবে? লাল করে ফেলবে। এখন আমাদের লাল করবে। এখন আমাদের অ্যাসিডটা কি একদম ক্লিয়ার না? জি, অ্যাসিডটা হচ্ছে কি যেটা জলীয় দ্রবণে, মানে যেটা যে নির্দেশক আর কি, এটা নির্দেশকের সংজ্ঞায় আসতেছি, এরপরে টপিকটা হচ্ছে নির্দেশক। অর্থাৎ যে নির্দেশক বা যেই বস্তুটি নিজে হচ্ছে কি নিজে হচ্ছে, ধরো এভাবে কিভাবে বলবো সহজ করে, যে নিজেকে ব্যবহার করে, হ্যাঁ, যেমন নিজে অংশগ্রহণ করে কোনো একটা অজানা বস্তুকে সেটি কি অ্যাসিড বা ক্ষার ব্যাখ্যা করে, সেটা নির্দেশক। ওই যে অ্যাসিডের সংজ্ঞা তাইলে কি হবে? যে যা জলীয় দ্রবণে নীল একটা লিটমাস পেপারকে যদি লাল করে ফেলে, তখনই সেটা আমরা কি জানি? অ্যাসিড। তো এই যে আমাদের অ্যাসিডের বা সংজ্ঞা হচ্ছে লিটমাস দিয়ে গেল, তাহলে লিটমাস দিয়ে যদি নীলটা লাল করে অ্যাসিড, ক্ষারক কি করবে? লালটা নীল করবে। এখনের টপিকটা হচ্ছে আমাদের নির্দেশক। হ্যাঁ, নির্দেশক কাকে বলে? এইটা কিন্তু ক বা খ নাম্বারের প্রশ্নে তোমাদের আসবেই। নির্দেশক কাকে বলে? তোমাকে যদি হঠাৎ করে প্রশ্ন করে ফেলা হয়, উত্তর পারবে? যদি পারো একটু লিখতে থাকো। হ্যাঁ, তো নির্দেশকটা আসলে কি? নির্দেশক আমরা অটোমেটিক্যালি পড়ে ফেলছি। হ্যাঁ, যে পদার্থ বা বস্তু নিজে ধরো ব্যবহৃত হয়ে, এটা এভাবেই লেখি সহজ করে, নিজের মতো করে, নিজে ব্যবহৃত হয়ে কোনো একটি অজানা পদার্থ, অ্যাসিড বা ক্ষার, অথবা নিরপেক্ষ তো হতে পারে না, একটু আগে বললাম, অথবা নিরপেক্ষ, সেটি নির্দেশ করে, তাকেই কি বলে? তাকেই নির্দেশক। এটা ইম্পর্টেন্ট সংজ্ঞা কিন্তু। হ্যাঁ, তাকেই নির্দেশক বলে। হ্যাঁ, তো নির্দেশক কি? যেই বস্তু বা যে পদার্থ নিজে ব্যবহৃত হবে না, যেমন ওই যে লিটমাস পেপারটা। তো লিটমাস পেপার নিজে কি হয়? ব্যবহৃত হয়। হ্যাঁ, নিজে হচ্ছে কোনো একটা জলীয় দ্রবণে ওই অংশগ্রহণ করে, নিজেকে ডুবায় না, যে আমাকে ডুবায় ফেললাম, হায়। সো নিজে ডুবে নিজে কি হয়? এটাকে
ক্লিয়ারিফাই করে, একদম ফিক্স করে, কনফার্ম করে যে আমি যদি একটা নীল লিটমাস দেই কোনো একটা দ্রবণে, সেটা যদি নিজে ডুবে তারপরে যদি লাল হয়ে যায়, তখন আমি কি বলবো যে এইটা অ্যাসিড। এই যে নির্দেশটা করতেছি, এইটাই কি বলে? নির্দেশক। তোমার বইয়ে কিছু নির্দেশকের কথা বলা আছে, এগুলাও একটু চিনে থাকা ভালো বা জানা থাকা ভালো আর কি। কিছু নির্দেশকের কথা বলা আছে, যেমন নির্দেশক কি কি নির্দেশক, একটা তো আমরা মাত্রই পড়লাম যে লিটমাস পেপার, এটা কি? এটা একটা নির্দেশক, লিটমাস পেপার। তোমার বইয়ে হচ্ছে আরো 2-3টা আছে, যে ধরো মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, তারপর হচ্ছে ফেনফথলিনের কথা বোধহয় বলা আছে তোমার এখানে, ফেনফথলিনটা ভুল হচ্ছে, ফেনফথলিন, এই তো। হ্যাঁ, তোমাদের এখানে এগুলোর কথাই মোটামুটি, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথলিন, লিটমাস পেপার, এই বিষয়গুলোর কথাই মোটামুটি বলা আছে। সো যদি আসে যে নিচের কোনটি নির্দেশক, হ্যাঁ, তখন ধরো মিথাইল অরেঞ্জ থাকলো, এটাও এমসিকিউ আমি আসতে দেখছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো এখন পর্যন্ত যে বস্তু নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো পদার্থ, হ্যাঁ এই তো অনেকেই পারো, ভালো ভালো সংজ্ঞা দিচ্ছ সবাই, বাহ বাহ, অনেকেই তো পারো। ওকে, এখানে একজন কমেন্ট করছে যে বস্তু লাল লিটমাসকে লাল করে। এখন দেখো আমি তোমাকে কি বলছি, নীলটাকে লাল করলে অ্যাসিড, যদি লালই থাকে সেটা লালই করে, তাইলে তো আর এটা কি, এটাও তো মানে লাল করছে, মানে করছে কি এটা দেখতে হবে, কি করছে? লাল। তার মানে লাল করে ফেললে কি এটা অ্যাসিডই থাকবে, বাট হচ্ছে যদি লালকে নীল করে, মানে একটাকে আরেকটা চেঞ্জ করে, তখন সে কি হবে? ক্ষার। এই জিনিসটা একটু, মিথাইল অরেঞ্জ তো পড়নি, হ্যাঁ এটা শিখে নাও, এগুলা কিন্তু প্রশ্নে আসে, আমি যেগুলো লিখে দিছি এগুলো আমি প্রশ্নে আসতেও দেখছি, এই জন্যই লিখে দিলাম, কোনো কিছু যেন তোমাদের এখানে কি না থাকে, গ্যাপ না থাকে। স্যার ইংরেজি ফার্স্ট পেপার কি ক্লাস হবে? মানে সব কিছু ক্লাস হবে, আমাদের সুন্দর করে রুটিন করা আছে, ওই রুটিন ধরে আমরা সব কিছু বাদ দিয়েও যেহেতু কন্টিনিউ করতেছি একদম এই ফ্রিতেই, সো আমাদের সুন্দর করে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সব রুটিন আপলোড করা আছে, ওখান থেকে সব ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, এই পর্যন্ত যারা বুঝতে পারছো, তো আমার মনে হয় মোটামুটি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আসলে দেখো, আমরা একদম অ্যাসিড ক্ষার চিনতেছিলাম, এখন আরো অ্যাসিডের কার্যকরী বিষয়গুলোতে যাই। ধরো এক কথায় সারমর্ম হিসেবে যদি আমি এখন অ্যাসিড সম্পর্কে আসে যদি প্রশ্ন, আমি বেসিক টার্ম দিয়ে অ্যাসিড চিনাইলাম এতক্ষণ, বাট পরীক্ষার প্রশ্নে যদি আসে মানে অ্যাসিডের বৈশিষ্ট্য বা অ্যাসিড কাকে বলে বা কি, তখন আরো কিভাবে আমরা অ্যাসিড লিখতে পারবো। ধরো অ্যাসিড, হ্যাঁ অ্যাসিড সম্পর্কে ধরো আমি A to Z লিখে দিব এখন, হ্যাঁ A to Z। ধরো অ্যাসিডগুলা যে আমি একটু আগে আসি, দেখো এই যে সাইট্রিক অ্যাসিড বা, আচ্ছা আমি এখানে সংকেত বোধহয় লিখি নাই, ধরো এখানে আমি কিছু সংকেত লিখলাম অ্যাসিডের, হ্যাঁ। এখন ধরো ওই যে অ্যাসিটিক অ্যাসিড লেখা দেখলা না, অ্যাসিটিক অ্যাসিড কোনটা বলো তো? ওই যে ভিনেগার, এটাই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই যে অ্যাসিটিক কয়েকটা অ্যাসিডের নাম লিখি, হ্যাঁ। ধরো এই যে CH, সংকেতগুলো মনে রাখতে হবে, অনেক সময় সংকেতও আসে। এই যে CH3COOH, এটাকে কি বলে বলো তো? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটাকে কি বলে লিখে দেই, নাহলে তো অনেকেই যারা পারো তো পারোই, বাট যারা না পারো তাদের সহজ হবে। অ্যাসিটিক অ্যাসিড।
এটাকে বলে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এই যে COOH অ্যাসিটিক অ্যাসিড কিন্তু একটা জৈব অ্যাসিড, আমরা ওইকে পড়ছিলাম যে জৈব অ্যাসিড। সো COOH এইটার মাধ্যমেই মূলত হচ্ছে জৈব অ্যাসিডটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, অনেক সময় এই যে COOH দেখে আমরা চিনতে পারি, এগুলো বড় ক্লাসে আরো অনেক সুন্দর করে পাবা, আমি তাও প্রাসঙ্গিক যতটুকু আমি তোমার জন্য দিয়ে দিচ্ছি। ওকে, তো এই যে দেখো অ্যাসিটিক অ্যাসিড CH3, কয়েকটা অ্যাসিডের এখন যা যা আছে সব আমরা দেখে ফেলবো। আরেকটা অ্যাসিডের নাম লিখি, দেখো তো এই অ্যাসিডটার নাম তোমরা দেখছো কিনা? এগুলো বহুল ব্যবহৃত, তো তোমার বইয়েও এই কথাগুলো আছে, তো এগুলো জানতেই হবে। H2SO4 এটাও খুব মানে কি সেলিব্রিটি একটা অ্যাসিড। মানে কেন সেলিব্রিটি কেন বললাম, অনেক জায়গায় তার বিচরণ আছে। হ্যাঁ, তো কি বলে, সে অনেক জায়গায় অ্যাভেলেবেল, অনেক বেশি তাকে হচ্ছে নিয়ে আমরা কার্য সম্পাদন করে থাকি। তো H2SO4 এটাকে কি বলে সবাই জানো? আমি জানি। হ্যাঁ, আচ্ছা, জানলে কমেন্ট করো। এটাকে বলে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ওকে, তো সালফিউরিক অ্যাসিড। আরেকটা অ্যাসিডের নাম লিখি, এই যে HCl, এইটাও সবাই জানি না? আরে এইটা জানবো না? এটা কিন্তু আমাদের পাকস্থলীতে খাদ্য হজমে সহায়তা করে। HCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমরা জানি। এই যে দেখো আমি বলে ফেললাম, এটাও কিন্তু একটা MCQ আসে, কি হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে খাবার হজমে সহায়তা করে কি? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, এটার নামটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন দেখো আমি কি প্রথমে কি লিখছি অ্যাসিড সম্পর্কে A to Z, বেসিক ধারণা তো দিছি, এখন যেটা দিচ্ছে একদম প্রায়োগিক সবকিছু। হ্যাঁ, আরো সলিড যেটা। এখন এইখানে দেখো তো, এখানে প্রত্যেকটার মধ্যে সংকেতে, হ্যাঁ, ধরো এখানে CH3COOH কোন একটা জিনিস, এখানে ধরো H কি, ধরো কার্বন আছে, হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, সালফার আছে, এখানে হাইড্রোজেন আছে, ক্লোরিন। অর্থাৎ প্রত্যেকটাতেই দেখো তো একটা জিনিস সেম কিনা? হ্যাঁ, এই যে এখানে কি হাইড্রোজেন আছে, এই যে এটার মধ্যেও সালফার, এটাতে সালফার নাই, এটাতে সালফার আছে, এটাতে ক্লোরিন আছে, এটাতে ক্লোরিন নাই, কিন্তু ওইগুলা ব্যাপার না। একটা জিনিস তো এখানে ধ্রুব, মানে একটা জিনিস তো বারবার আছে, কোনটা? হাইড্রোজেন। একটা জিনিস বারবার আছে, কোনটা আছে বারবার? এই যে H আছে, এই যে H আছে, H আছে, মানে তিনটাতেই H কমন না, হাইড্রোজেন কমন, মানে হাইড্রোজেন আছে না? তার মানে কি আমরা বুঝতেছি না? এগুলো কিন্তু অ্যাসিডের নাম লিখছি, তার মানে কি আমরা এইভাবে বলতে পারবো না যে যেই পদার্থগুলোর মধ্যে হাইড্রোজেন থাকে সেগুলোকে অ্যাসিড বলা যায়? এটাও কি বলতে পারবো কিনা? এটাও কিন্তু একটা ক্যারেক্টার, আমরা কিন্তু এখন বৈশিষ্ট্যে চলে গেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এক বা একাধিক হাইড্রোজেন, এক বা একাধিক না, একটাও থাকতে পারে, এই যে এটাতে একাধিক, এই যে এটাতে দুইটা, একটা। তো আমরা কি এইটা বলতে পারি না যে যেই পদার্থের অণুগুলোর মধ্যে বা পরমাণুগুলোর মধ্যে হচ্ছে হাইড্রোজেন আয়ন থাকবে তাকেই কি অ্যাসিড বলা যায় না? সে মানে অ্যাসিড থাকতে হলে হাইড্রোজেন থাকতে হবে না? হ্যাঁ, কিন্তু এখানে একটু কথা আছে। হ্যাঁ, ধরো পদার্থের অণুগুলোর মধ্যে হাইড্রোজেন থাকলে অ্যাসিড বলা যায় না? যায়, কিন্তু একটু কথা আছে, একটু। কিন্তু দেখো, কিন্তু একটু কথা আছে, এভাবে লিখে দিই মজা করে। হ্যাঁ, একটু কথা আছে যে স্যার একটু কথাটা কি, বেশি না কিন্তু, কি একটু কথা আছে। একটু কথাটা কি যে স্যার তাহলে আপনি এগুলো লিখছেন, হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু স্যার আমি আপনাকে একটা সংকেত দিলাম একটা পদার্থের, একটা যৌগের CH4, এইটি কি স্যার? এইটি কি অ্যাসিড? তাহলে স্যার আপনার কথা প্রেক্ষিতে যে CH4 এটি কি অ্যাসিড? এখানে তো হাইড্রোজেন আছে, ইভেন একাধিক হাইড্রোজেন আছে,
ওই যে বললাম যে একটু কথা আছে, কথাটা হচ্ছে এক বা একাধিক মানে পদার্থের অণুগুলোতে বা যৌগের বা মৌলের অণুগুলোতে হচ্ছে এক বা একাধিক হাইড্রোজেন থাকতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট তারা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করতে হবে। কি বলছি মাথায় রাখো যে এইটা আসল খেলা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেন তো থাকবেই, তারা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট তাদের জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করতে হবে, আয়ন উৎপন্ন করতে হবে। এই যে একটু কথা কমপ্লিট করে ফেললাম। তাহলে হচ্ছে যে স্যার CH4 এটাও কিন্তু প্রশ্ন আসে, এটাও কি প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট। হ্যাঁ এটাও হচ্ছে ইম্পর্টেন্ট। CH4 মিথেন, মিথেন আমরা এটার নাম কি মিথেন, মিথেন হচ্ছে একটা গ্যাস, এটা আমরা জানি। হ্যাঁ তো এই যে মিথেন এটা কি অ্যাসিড, এটা কি অ্যাসিড না, বা ক্ষার না, এটা কি, এটা কেন মিথেন গ্যাস কেন, এটা প্রশ্ন আসে। তো মিথেন এই জন্যই গ্যাস, এইটা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে না। মানে এটাকে যদি আমি ভাঙি তাইলে H প্লাস আয়নটা সে উৎপন্ন করবে না, বা H প্লাস CH3 এইভাবে সে কি উৎপন্ন করে না। কথা বুঝতেছি না, কঠিন লাগতেছে, সহজ করে দিতেছি। এই যে দেখো, এই যে CH3, এই যে H2O4, এই যে HCl, স্যার এগুলা যে লিখলেন, ওকে আমি এগুলা আবার লিখি, অ্যাসিডগুলা লিখি। এই যে CH3COOH, হ্যাঁ এইটা জলীয় দ্রবণ, এখানে যদি পানি দেওয়া হয় জলীয় দ্রবণে কিভাবে H+ উৎপন্ন করে জানো? এটা এই যে এইভাবে H+, এটা এইভাবে থাকে H+, তারপরে হচ্ছে CH3COO-, এটা এইভাবে থাকে। তাহলে স্যার আবার ওইটাও দেখান, H2SO4 কিভাবে থাকে, তারপরে HCl কিভাবে থাকে। তাহলে আমি আরেকটা যদি দেখায় দিই তোমাদেরকে, এখানে ধরো এইটা তো এই যে জলীয় দ্রবণে এইটা এইভাবে থাকে, তারপরে ধরো আমি এখানে HCl তোমাদেরকে যদি দেখাই, এই যে এটা যদি হাইড্রোজেন দ্রবণ বা জলীয় মানে পানির দ্রবণে এটা কিভাবে থাকে, এটা ওই যে H+, আবার এটা সবাই জানি আমরা Cl-। তো এই যে দেখো এইভাবে থাকে, তার মানে অ্যাসিড হইতে গেলে এইভাবে থাকতে হবে ফর শিওর, মানে মাস্ট। এই জন্য এই আরেকটা প্রশ্ন শিখে গেলাম, মিথেন এই জন্য কি না, অ্যাসিড না। ওকে, তো অ্যাসিড আমরা পড়তেছিলাম, অ্যাসিডের একটা গেল। হ্যাঁ তো অ্যাসিড হচ্ছে কি জলীয়, প্রথমে হচ্ছে আমরা কি বললাম যে H থাকতে হবে কিন্তু H+ আয়ন উৎপন্ন করতে হবে। তারপরে দেখো এই যে দেখো এগুলো কিন্তু আমি প্রশ্নের উত্তরেও লিখতে পারবো, অ্যাসিডের বৈশিষ্ট্য কি বা অ্যাসিড ক্ষারের মানে পার্থক্য দাও, এই প্রশ্নেও কিন্তু দেখো শিখতে হবে না কষ্ট করে, আমি আমার সাথেই থাকো। হ্যাঁ তো আরেকটা পড়ে আসছে না একটু আগেই, লিটমাসের ব্যাপার। অ্যাসিড নীল লিটমাসকে কি করে, নীল লিটমাসকে কি করে বলতো, লাল করে। এটাও কি এইভাবে অ্যাসিড আমরা চিনতে পারি না? অ্যাসিডের সঙ্গে আমরা ওই আগের ভাবে দিতে পারি না যে যেই যৌগের মধ্যে বা যেই পদার্থের মধ্যে, পদার্থের অণুগুলোর মধ্যে বা পরমাণুগুলোর মধ্যে এক বা একাধিক H+ আয়ন থাকে, শুধু H না। আচ্ছা H থাকলেও যেগুলো জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করতে পারে তাদেরকে আমরা কি বলি, অ্যাসিড বলি। এই যে দেখো অ্যাসিডের এখন আমি অনেক সংজ্ঞা দিতে পারবো, অনেক। তোমরা কারা কারা আছো দেখি বা বুঝতেছো না। ওকে আচ্ছা, হ্যাঁ সবকিছুই একজনে একটা প্রশ্ন করছে যে সকল, হ্যাঁ সিএম মিথেনে 4টা হাইড্রোজেন আছে বাট মিথেন পানিতে H+ আয়ন তৈরি করে না। বাহ চমৎকার। সকল ক্ষারক হলেও বুঝাবো আসতেছি, সব কিছুতেই আসতেছি, কোনো কিছুই না বুঝাবো না, এটাও বুঝাবো। হ্যাঁ ওকে, তো অ্যাসিডের সম্পর্কে আমরা লিখতেছিলাম, এই যে লিটমাসের ব্যাপারটা হচ্ছে আমরা কি কমপ্লিট করে ফেলছি। ওকে, এখন দেখো অ্যাসিডের সম্পর্কে আর কি কি লেখা যায়, যে অ্যাসিড হাইড্রোজেন আয়ন তৈরি করবে, অ্যাসিড নীল লিটমাসকে লাল করবে। এখন আরেকটু আমি পিছনে যাই, তো দেখো তো কয়েকটা অ্যাসিডের নাম লিখছিলাম, এই যে এগুলো মনে পড়ে, একটু আগেই তো লিখছিলাম, মনে আছে নিশ্চয়ই। তো লেবু
বা কমলা লেবু সাইট্রিক অ্যাসিড। আর কমলা বা লেবু নরমালি কি হয়, লেবু কি হয়, টক না, টক তো, হ্যাঁ। তারপরে হচ্ছে কি তেঁতুল, এটা কি টক, হ্যাঁ তেঁতুল তো টক। তারপরে যে আমলকি, এগুলো টক না। তার মানে দেখো একটা হিউজ পার্সেন্টেজ, একটা বৃহৎ অংশ অ্যাসিডের মধ্যে কি, যে স্বাদটা কি টক। এক্স্যাক্টলি অ্যাসিডের ম্যাক্সিমাম হচ্ছে, এটাও লেখা যায় অ্যাসিড হচ্ছে টক স্বাদযুক্ত। অ্যাসিড কি, অ্যাসিড হচ্ছে অধিকাংশই কি টক স্বাদযুক্ত, এটাও আমরা লিখতে পারি। বাট হচ্ছে আমাদের কিন্তু ট্রাই করা যাবে না, কখনোই না। আমরা কি ট্রাই করতে যাব যে এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ, ট্রাই করা যাবেই না, সমস্যা আছে। সো অ্যাসিড কি টক স্বাদ যুক্ত। তারপরে হচ্ছে দেখো এখন অ্যাসিডের হচ্ছে কিছু রাসায়নিক বৈশিষ্ট্য তোমাকে শিখায় দেই, যেগুলো তোমাকে কাজে লাগবে তোমার, হ্যাঁ। ইভেন এইগুলো তুমি যদি প্রশ্নের উত্তরে দিতে পারো, ওই যে বললাম সবার থেকে কেন তুমি একটু ইউনিক হবা, তুমি একটু আলাদা এক্সপ্রেশন তো তৈরি করতে হবে। অনেক কিছু যে তুমি জানো তোমার এই স্ট্যান্ডার্ডের, ক্লাস স্ট্যান্ডার্ডের, স্যারকে জানাইতে পারলে কি স্যার তোমার সাথে কি শত্রুতা আছে, অবশ্যই তোমাকে ভালো নাম্বার দিবেন। তো দেখো অ্যাসিডের রাসায়নিক হচ্ছে কিছু বৈশিষ্ট্য যদি তোমাকে জানাই, অ্যাসিড হচ্ছে কার্বনেটের সাথে বিক্রিয়া করে। অ্যাসিড কি করে, কার্বনেটের সাথে বিক্রিয়া করে, অ্যাসিড ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, ডাই অক্সাইড। এখন কিন্তু আমরা অ্যাসিডের কি পড়তেছি, কিছু অ্যাসিডের হচ্ছে কিছু রাসায়নিক ক্যারেক্টারিস্টিক্স দেখতেছি, যেগুলো আমার কি খুব কাজে দিবে। তাহলে অ্যাসিড কার্বন ডাই অক্সাইডের সাথে মানে অ্যাসিড হচ্ছে কি ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাহলে আমার যদি কিছু কার্বনেট, আমরা তো জানি, যেমন ধরো আমি কার্বনেট কি, যে ক্যালসিয়াম কার্বনেট আছে তাই না, CaCO3, এগুলো নামগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, ভুল করলে হবে না। ক্যালসিয়াম কার্বনের সাথে কার বিক্রিয়া করাবো, ধরো অ্যাসিড, কি অ্যাসিড, এই যে অ্যাসিড তো আমি জানি কোনগুলা, এই ইথান কি অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই বিক্রিয়া করাই, হ্যাঁ সহজ করে দেখি কি উৎপন্ন হয়। তাহলে আমার উৎপন্ন করায় দেখাইতে হবে কি কার্বন ডাই অক্সাইড, এই সূত্র অনুসারে। তো এই CaCO3 এটা কি হবে, যে ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, তাহলে CaCl2 ক্যালসিয়াম কার্বনেট হবে, ক্যালসিয়াম কার্বনেট হবে, প্লাস হচ্ছে কি উৎপন্ন হবে, H, দুইটা টু পানি, আর হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, প্লাস কি হবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ওকে, তাহলে দেখো অ্যাসিড কি করতেছে, যে ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে কি, যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছে। সো এটা আমরা দেখাইতে পারছি। ওকে, এটা এখন ধরো আরেকটা অ্যাসিড, এটা কি, এটা ক্যালসিয়াম কার্বনেট। এগুলোর নাম মনে রাখতে হবে কিন্তু, যারা পারো না, অনেকেই পারো। এটার নাম কি, তোমাদের অষ্টম অধ্যায় যারা পড়ে ফেলছো বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, তাদের তো এটা, তাদের জন্য এটা অনেক সহজ, হ্যাঁ। আর কিভাবে এই যে এগুলো লিখছি, যৌগটা, এটাও তো আমরা জানি যে যেটার যোজনী কার্বন, এই যে কার্বনের যোজনী হচ্ছে, ক্যালসিয়ামের যোজনী 2, এটারটা ওইটাই চলে যাবে, ক্লোরিনের 1, এটারটা এখানে 1, তো দিতে হয় না। এটা তো তোমরা যারা বিক্রিয়া পড়ছো এটা জানোই। তো NH4CO3, দেখো তো এইটার নাম শুনছো কিনা কখনো, NaHCO3, এইটাকে কি বলে জানো, এটার নামও জানতে হবে কিন্তু। সোডিয়াম, কিছু না, কঠিন কিছু না, সোডিয়াম আছে, হাইড্রোজেন আছে, কার্বনেট আছে, তাহলে কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটার আরেকটা নাম আছে সোডিয়াম বাইকার্বনেট, এটার আরেকটা নাম কি সোডিয়াম বাই কার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটাও যদি আমি কি করি, এই অ্যাসিডটাও যদি হচ্ছে কি বলে কার্বনেটের সাথে, মানে এই যে অ্যাসিড, এই যে আমার কার্বনেট, এই যে কার্বনেট আছে, এটা যদি করি তাহলে কি হবে, NaCl হবে, হ্যাঁ NaCl হবে, NaCl, তারপরে যে পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, পানি আর কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা, NaCl কিন্তু আবার হচ্ছে লবণ, ওই কথায় পরে আসতেছি, এই অধ্যায়ের পরে, ওই যে লবণ পড়ছিলাম না। তো দেখো অ্যাসিড সম্পর্কে আমরা আর কি জানি, যে অ্যাসিড হচ্ছে কার্বনেটের সাথে পড়লাম, কয়টা পড়ছি আমরা এখানে, 3টা 4টা, ধরো আরো আমরা জানি, হ্যাঁ অ্যাসিডটা, বুঝতেছো কিনা সবাই, স্যার সোডিয়াম বাইকার্বনেট,
হ্যাঁ অনেকেই তো হচ্ছে পারে আমাদের মডার্ন ইংলিশ। আচ্ছা আমরা হচ্ছে এখানে সবাই যারা আছো এক্সট্রা কোনো কথা বলবা না, যে কোনো কিছু না বুঝলে কমেন্ট করবা, পারলে কমেন্ট করবা। হ্যাঁ এক্সট্রা কিছু করবা না। অনেকেই যারা কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করে তাদের হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক হয়। হ্যাঁ তোমাদের জন্য এত কিছু করা, তাহলে তোমরা যদি এক্সট্রা এইভাবে মানে কথাবার্তা বলতে থাকো তাহলে কি হইলো? এটা একদম কার্যকরী। অনেকেই ক্লাস করো, হ্যাঁ তাদেরকে সুযোগ দাও। তো আমরা এখন আরেকটা পড়ব অ্যাসিড। অ্যাসিড হচ্ছে ধরো ধাতুর সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে। অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। ধাতুর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? হাইড্রোজেন উৎপন্ন করে। হ্যাঁ হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে অ্যাসিড হচ্ছে কি ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। ধাতু কি? ধাতু হচ্ছে ধরো একটা জিঙ্ক নেই, জিঙ্ক হচ্ছে ধাতু, এটার সাথে একটা অ্যাসিড, ওই যে আমাদের যে অ্যাসিডগুলো আমি সবসময় বিক্রিয়া করাচ্ছি HCl যদি বিক্রিয়া করাই ধাতুর সাথে, যদি আমি এই যে এটা হচ্ছে আমাদের কি ধাতু, এটা হচ্ছে কি অ্যাসিড, ধাতুর সাথে বিক্রিয়া করে যদি তাহলে কি উৎপন্ন করবে? এখানে ZnCl আর এই যে হাইড্রোজেনটা আলাদা হয়ে যাবে। ZnCl আর এই যে Cl আর প্লাস কি হবে? হাইড্রোজেন। তো এইটা হচ্ছে কি অ্যাসিডের একটা ধর্ম বা বৈশিষ্ট্য। তারপরে এই যে দেখো আরেকটা বিষয় আছে সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে এটা সেলিব্রিটি। হ্যাঁ এটা সেলিব্রিটি বিক্রিয়া। কেন? যে এটা এত বেশি সহজ আর এটা এত বেশি মুখের আগায় থাকে। এটা অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? সবাই জানি আমরা, বলে ফেলো তো। ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন করে। সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে। হ্যাঁ পানি উৎপন্ন করে। তো অ্যাসিডকে আমার কি করাইতে হবে? ক্ষারের সাথে বিক্রিয়া করাইতে হবে। তাইলে আমি ধরো একটা অ্যাসিড লিখি HCl। অ্যাসিডকে কার সাথে বিক্রিয়া? এটা এই বিক্রিয়ার নাম আছে কিন্তু এটা লিখে ফেলো তো, কমেন্ট করো তো নামটা জানো কিনা। এই যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হয়, খুব সেলিব্রিটি বিক্রিয়া কিন্তু এটা। তো এটা আমি পরে লিখে দিচ্ছি। তো অ্যাসিড যদি ক্ষার, ধরো NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH এটার নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্ষার কেন? কারণ এই যে OH আছে, OH থাকলে হচ্ছে কি ক্ষার আর কি, আর H+ থাকলে তো অ্যাসিডই আর কি জলীয় দ্রবণে। তো এই যে এটা ক্ষারের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করবে? লবণ আর পানি। তাইলে NaCl উৎপন্ন করবে। সহজ, NaCl উৎপন্ন করবে আর এই যে H2O প্লাস হচ্ছে পানি। এই বিক্রিয়াটার নাম কি? কমেন্ট করে জানাও তো, পারো কিনা? বাহ সবাই তো পারো, প্রশমন বিক্রিয়া। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি? প্রশমন বিক্রিয়া। সবাই সুন্দর করে, তোমরা তো আগে পড়ছোই, আমি তো এক জায়গায় তোমাদেরকে সর্বোচ্চ গুছায় দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে সবাই সুন্দর করে একদম মোটামুটি লিখে ফেলার চেষ্টা করো। হ্যাঁ যে যা আমি লিখতেছি, হ্যাঁ যা আমি লিখাইতেছি সব কিছুই। সো এই গেল আমাদের অ্যাসিডের সব আদ্যপান্ত, একদম অ্যাসিড কাকে বলে, অ্যাসিড সম্পর্কে ব্যাখ্যা বা বিস্তারিত যা কিছু আছে সব কিছুই। এখন দেখো আমি একটু ক্ষারকটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ ক্ষারক। তাহলে ক্ষারক কি? ক্ষারকের বেসিক আলোচনা ওই প্রথমে করে ফেলছিলাম। কি? অ্যাসিড যদি নীল লিটমাসকে লাল করে তাহলে ক্ষারক কি করবে? মানে যেই পদার্থ বা যেই যৌগটা কি বলে নিজে হচ্ছে ওই কি বলে, ধরো ক্ষারকটা হচ্ছে কি যে লাল লিটমাস পেপারকে যদি সে কি করে ট্রান্সফার করে নীল করে ফেলে, তখন সেটাকে আমরা কি জানি? ক্ষারক জানি। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাসিডের মতো করে যদি আমি ক্ষারকটাও দেখি, তাহলে দেখো অ্যাসিডে আমি প্রথমেই কি থাকতে হবে বলছিলাম? হাইড্রোজেন।
যেটা জলীয় দ্রবণে H+ উৎপন্ন করে, ওইটার সাথে যদি আমি মিলাই তাহলে ক্ষারকের মধ্যে কি থাকতে হবে জানো? ক্ষারকে হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে থাকে। ক্ষারকে অক্সিজেন এবং হাইড্রোজেন থাকে, মানে কি OH, মানে হচ্ছে OH থাকে, এবং জলীয় দ্রবণে OH আয়ন উৎপন্ন করে, OH- আয়ন উৎপন্ন করে, তাইলে এটা ক্ষারক। আয়ন উৎপন্ন করে, হ্যাঁ। তো জলীয় দ্রবণে কি OH-, এই আয়নটার নাম জানো? এই আয়নটার কিন্তু নাম জানতে হবে। এটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক। এটা কি? হাইড্রোক্সিল মূলক। এগুলো সব বেসিক থেকে একদম রুট থেকে একদম ভিতর থেকে জানা থাকা লাগবে, যেন কোনো কিছুতেই হচ্ছে কি তোমার কোনো প্রবলেম না হয়। ওকে, তাহলে ক্ষারকের মধ্যে কি অক্সিজেন হাইড্রোজেন দুইটাই থাকবে, এবং জলীয় দ্রবণে কি করতে হবে? হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করতে হবে। সেম এইটি লাল লিটমাসকে কি করবে? লাল লিটমাসকে কি করবে? নীল করবে। যেমন এই যে সাবানের গুঁড়ার মধ্যে একটা লাল লিটমাস ডুবাও, পরীক্ষাটা করো, দেখবা নীল হয়ে গেছে। ওকে, আচ্ছা, এই যে দেখো লালকে নীল, নীলকে লাল, আমাদের যদি কোনো সময় প্রবলেম হয়ে যায়, এটা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো। এটা আসলে তোমাদের কাছে ছন্দ, বাট আমার কাছে এটা ছন্দ না। আমার একটা খালা ছিল, খালার নাম হচ্ছে এনি খালা। কি নাম? এনি খালা। আমার ছোটবেলায় অনেক নাকি মারছে, বড় হয়ে শুনছি, পরে মানুষের কাছে শুনছি ওই খালা দেখলেই ভয় পাইতাম, এই জন্য ওনার নাম আমার বেশি মনে থাকে। ওনার নাম হচ্ছে কি? আমার খালা হচ্ছে এনি খালা। এনি, এই যে দেখো খালা, মানে এইটা দিয়ে আমি কিভাবে মনে রাখবো? অর্থাৎ অ্যাসিড কি করে? অ্যাসিড এই যে নীলকে লাল করে, তার মানে এখন আর ভুল হবে না, কে নীলকে, অ্যাসিড নীলকে লাল করে, এনি, হ্যাঁ। আর ক্ষারক প্রথমে কোনটা দিলে? লালকে নীল করে, হ্যাঁ। নাইলে হঠাৎ করে প্রশ্ন করে বসলে আসলে আমরা কি করি, মানে ভুল করে ফেলি। ওকে, তো এই যে আমরা ক্ষারকের A to Z আদ্যপান্ত করতেছি, এটা OH থাকবে, জলীয় দ্রবণে হাইড্রোক্সিল মূলক তৈরি করবে, তারপরে হচ্ছে লাল লিটমাসকে এটা কি করবে? নীল করবে। ওকে, তারপরে আচ্ছা, এটা আসলে ক্ষারটা আসলে একটু পিচ্ছিল হয়। পিচ্ছিল কেন? ওই যে সাবান কি পিছলা হয় না? ক্ষারটা এটি একটু পিচ্ছিল ধরনের হয়ে থাকে, কারণ সাবানই যেহেতু ক্ষার, তাহলে সাবান বা সাবানের গুঁড়া এটা কি পিচ্ছিল না? এবং এটার স্বাদ হচ্ছে কটু আর কি। কটু মানে খারাপ করতে বোঝাইছে, ঝাঁঝালো আর কি, হ্যাঁ। এটি কটু স্বাদযুক্ত। আবার মেনশন করতেছি, স্বাদ কিন্তু নেওয়া যাবে না, এটা কিন্তু মারাত্মক ক্ষতি, হ্যাঁ, ঝুঁকিপূর্ণ। সো এটি কটু স্বাদযুক্ত, কারণ অ্যাসিড পড়ছিলাম টক, তাই না? ওকে, তারপরে দেখো এখানে আর কি দেওয়া যেতে পারে? এটা ওই যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি হয়েছিল, মানে অ্যাসিডের ক্ষারের সাথে বিক্রিয়া। এখন এটাকে আমি ঘুরাইয়া লিখতে পারি না? ক্ষারের অ্যাসিডের সাথে বিক্রিয়ায়, ওটাই ঘুরাইয়া লিখতেছি। ক্ষারকের অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয়, অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কি হয়? লবণ পানি। ওইটাই ঘুরায় লিখছি, লবণ। এখন যেহেতু ক্ষারকের বৈশিষ্ট্য লিখতেছি, জাস্ট ক্ষারকেরটা একটু আগে লিখে ফেললাম, লবণ ও পানি উৎপন্ন হয়। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, হ্যাঁ। দেখো, ক্ষারক পড়তেছি না, এখানে ক্ষার বলতে একটা শব্দ আছে, দেখো ক্ষারও একটা শব্দ আছে, হ্যাঁ। আমরা পড়তেছিলাম কি? ক্ষারক। এই যে কটা নাই আর কি, এখানে শুধু কি ডিফারেন্স, কি পার্থক্য কি? এখানে ক্ষারক আর এখানে কি? ক্ষার। এটা আমি বুঝাই, এইটা এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন,
এত বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে এই যে দেখো প্রশ্ন যেটা আসবেই, লিখে রাখো একদম, প্রশ্ন আসবেই। এই প্রশ্নটা হচ্ছে, ধরো আমি কয়টা স্টার দিব এনে, 5টা স্টার দিই, 5টা স্টার দিলাম। তো প্রশ্ন কোনটা আসবে দেখো, সকল, আগে প্রশ্নটা লিখি পরে তোমার ক্লিয়ার করি। সকল খার ই হচ্ছে ক্ষারক, সকল খার ই হচ্ছে ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কি নয়, ক্ষার নয়। এইটা আসলে আমরা সবাই হয়তো পারি, কিন্তু কি অনেক সময় একটু প্যাচ লাগায় ফেলি, মানে আমার ক্লিয়ার কনসেপ্ট আসে না। তো আমি যদি আজকে তোমার ক্লিয়ার করে দেই, বা আমরা আসলে এগুলো যদি পড়াগুলো তো সবসময় আমার প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে পড়তে চাই, তো পড়াগুলো যদি আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে সবসময় পড়ে ফেলি, তাইলে হয়তো আমাদের সহজেই হচ্ছে আমরা করে ফেলি আর কি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তো প্রশ্নটা দেখো কি বললাম, সকল খারই হচ্ছে ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এখন আমি আগে হচ্ছে একটু এইটা প্রশ্নতে আসতেছি, বাট আমি আগে হচ্ছে তোমাকে একটু ক্লিয়ার করে নেই আমার হচ্ছে ক্ষার, মানে ক্ষারকগুলো আর কি, কোনটা ক্ষারক আর কোনটা ক্ষার। ধরো কিছু ক্ষারকের নাম লিখি, কিছু ক্ষারকের নাম লিখি, যেমন ক্ষারকগুলা কি কি আমার, এই যে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা জলীয় দ্রবণে OH মাইনাস উৎপন্ন করতেছে না? হ্যাঁ, এটা জলীয় দ্রবণে। তোমরা এটার প্রশ্নটা, ওই যে প্রশ্নটা আগে করলাম, এটাই এখন বুঝাচ্ছি, এখন কিন্তু ইম্পর্টেন্ট, এখন এই সময়টা খুব ইম্পর্টেন্ট, আসল খেলা। এখন যারা যারা পারো কমেন্ট করো, কিন্তু আমি দেখতেছি এখনো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছো, অনেক এই প্রশ্নটাও জানতে চাইছিল তোমরা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ওকে, কিছু ক্ষারকের নাম লিখতেছি। তো কি লিখলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ক্ষারক আর কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে না, CaOH2। নামকরণ তো আমরা পারি, ওই যে অষ্টম অধ্যায়ে তো তোমরা যারা পড়ে ফেলছো, ওই ক্যালসিয়ামের 2 ও হাইড্রোক্সিল আয়নের হচ্ছে 1, তাহলে এটা এখানে চলে আসে, এটা এখানে চলে যায়। তো এটা তো তোমরা পারোই, অষ্টম অধ্যায়, মানে অষ্টম অধ্যায় পড়া হয়ে গেছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে আরেকটা আছে, তারপরে হচ্ছে এইটা কি বলতো, NH4OH। হ্যাঁ, NH4OH আসলে এইভাবে দিতে হয় না, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ব্র্যাকেটে দিতে হয় না, এইভাবে লিখে ফেললে হয়। এটা হচ্ছে কি NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে কি LOH3, এটা কি অ্যালুমিনিয়াম। আমি প্রশ্নটা কিন্তু পড়াচ্ছি, বলা হয়েছে নাসিরউদ্দিন স্যার, আপনার ক্লাস আমার খুবই ভালো লাগে, ধন্যবাদ, থ্যাংক ইউ, প্রশংসা শুনতে ভালো লাগে। ওকে, তো যারা যারা এখনো আছো দেখো, ওই আমার কি বললাম যে এগুলা কয়েকটা ক্ষারকের নাম লিখছি। এখন দেখো যে এগুলা কিন্তু প্রত্যেকটাই হচ্ছে জলীয় দ্রবণে, কখন ক্ষারক হবে, জলীয় দ্রবণে কিন্তু ও এই হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করতে হবে। যেমন এই যে দেখো এখানে Na+ উৎপন্ন করে এবং এই যে OH- উৎপন্ন করে, এই যে হাইড্রোক্সিল, এই জন্য কিন্তু সে ক্ষারক। এখানেও কি Ca+ উৎপন্ন করে, তারপরে যে OH- উৎপন্ন করে, হ্যাঁ, Ca2+ উৎপন্ন করে এখানে, আর এই যে OH- উৎপন্ন করে, তারপরে NH4+ উৎপন্ন করে, তারপরে কিন্তু এই যে আবার OH- উৎপন্ন করে আয়ন। এখানেও হচ্ছে এই যে দেখো, তার মানে জলীয় দ্রবণে তারা কি করতেছে, আয়ন উৎপন্ন করতেছে জলীয় দ্রবণে, মানে দ্রবীভূত হইতেছে। মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটাই কি, এই প্রত্যেকটাই হচ্ছে ক্ষারক, প্রত্যেকটাই হচ্ছে ক্ষারক। কিন্তু এই যে ভালো করে খেয়াল করো, কিন্তু এই যে তিনটা, এরা প্রথমে কি ক্ষারক, বুঝছো, প্রথমে হচ্ছে সবাই ক্ষারক। এই তিনটা পানিতে দ্রবীভূত হয়, পানিতে কি হয়, দ্রবীভূত হয়। আর এই যে উনি, এই মহাশয় হয় না, দ্রবীভূত হয়
না। তাহলে কি বললাম যে এরা পানিতে দ্রবীভূত হয় আর হচ্ছে এরা পানিতে হয় না। তাহলে প্রথমে সবাই ছিল কি, সবাই ছিল হচ্ছে ক্ষারক, সবাই ছিল ক্ষারক। তাহলে যারা পানিতে দ্রবীভূত হইছে তারাই হচ্ছে কি ক্ষার, যারা হইছে তারা হচ্ছে কি ক্ষার। এই যে তাহলে যে হইছে না সে কি, সে ক্ষারক তো আগে ছিলই, সে কি আর চেঞ্জ হয়ে যেতে পারবে? না হোক, সবাই প্রথমে হচ্ছে ক্ষারক, সবাই প্রথমে হচ্ছে ক্ষারক। এর মধ্যে যারা পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলতেছি, কিন্তু সবাই কিন্তু প্রথমে কি ক্ষারক। ক্ষারকের মধ্যেও যদি পানিতে দ্রবীভূত হয় তার আরেকটা বৈশিষ্ট্য, তখন সে ক্ষার। বাট আলটিমেটলি দ্রবীভূত না হইলে তো ক্ষারকই, এমনিতেও ক্ষারক অমনিতেও সে ক্ষারক। যেমন ধরো সকল আমই হচ্ছে কি ফল, বুঝো, সকল আমই হচ্ছে ফল। এই উদাহরণটা দিই তাহলে আরো সহজ হয়ে যাবে। ধরো এই যে ওইটা মিলাই, সকল আম, আমরা আম খাই না, অনেকেই তো আম পছন্দ করি। আম ই হচ্ছে, আমি হচ্ছে ফল, হ্যাঁ, কিন্তু সকল ফল আম নয়। ফল কি নয়? আম নয়। এক্স্যাক্টলি, আসলেই তো, হ্যাঁ, আম, আমগুলো, আম কি ফল না? আম কি সবজি? সবজি না, আম হচ্ছে ফল। তাইলে সকল আম তো ফল, এটা তো ঠিক আছে, সকল আম হচ্ছে ফল, কিন্তু সকল ফল, সকল ফল কি আম? কাঁঠাল আছে, লেচু আছে, কলা আছে, জাম্বুরা আছে, তো সকল ফল তো আম নয়। এক্স্যাক্টলি এরকমই দেখো সকল ক্ষার, এই যে সকল ক্ষার, এই যে ক্ষার হচ্ছে ক্ষারক, কারণ সবাই প্রথমে কি, সবাই ক্ষারক, সবাই হচ্ছে ক্ষারক, ক্ষারকটা এখানে ধ্রুব, সবাই হচ্ছে ক্ষারক। তাইলে সকল ক্ষারই হচ্ছে কি ক্ষারক, মানে সকল ক্ষার হচ্ছে ক্ষারক, কিন্তু সকল ক্ষারক তো ক্ষার না। কেন? ক্ষার কখন হবে? যখন তার আলাদা, মানে প্রথমে তো সে ক্ষারক, এবং এই ক্ষারকের মধ্যে যখন আলাদা একটা বৈশিষ্ট্য থাকবে, আলাদা একটা বৈশিষ্ট্য সে নিজে আরেকটা কি করবে, এস্টাবলিশ করবে। যেমন ওই বৈশিষ্ট্যটা কি, ক্ষারকের মধ্যেও হচ্ছে যখন সে পানিতে দ্রবীভূত হয়ে যাইতেছে তখন ক্ষার, কিন্তু এই বেটা যে হইতেছে না তারে কি আমি কি করব, অন্য নাম দিতে পারবো না? সে তো ক্ষারক। তাইলে ক্লিয়ার হয়েছে আশা করি। এই প্রশ্নটাই ছিল। তো যারা যারা আসলে প্রশ্নটা বুঝতে পারছো একটু কমেন্ট করে আমাকে জানাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো অনেকেই বুঝতে পারছে। ওকে, তো ওকে, তো মোটামুটি তো হচ্ছে। আচ্ছা, এখন এইখানে আমাদের এই তো এটা হচ্ছে যে ক্ষারক, ক্ষার বা লবণ, তো আমি তোমাকে বুঝাইলামই, সব কিছু সম্পর্কে একটা বেসিক ক্লিয়ারেন্স দেওয়ার চেষ্টা করেছি। মেক শিওর করবা যা লেখাইছি আমি সব কিছু তোমরা আসলে লিখতেছো কিনা, নাইলে আমি শুধু কষ্ট করে যাচ্ছি, এটা তো আসলে হবে না এককেন্দ্রিক, তোমরা যদি না ট্রাই করো। অনেকেই হচ্ছে হোমওয়ার্ক করতেছো, সবাই হোমওয়ার্ক করে খাতার মধ্যে লিখে ওই যে ফেসবুক গ্রুপে আপলোড করবা, তাহলে বুঝবো যে তোমরা পড়াগুলো তুলছো সুন্দর করে, আবার একটা তোমার ফাইনাল রিভিশন হয়ে যাবে। এই অধ্যায়ের একদম মূল কোর জিনিসটা শেষ। এখন হচ্ছে কিছু ব্যবহার আছে অ্যাসিড আর ক্ষারের, এটা হচ্ছে তোমরা বেসিক রিডিং পড়ে ফেললেই পারবা। ব্যবহারগুলো কি কি বলো তো? হচ্ছে ওই যে ব্লিচিং পাউডার আছে, বা আমরা কিভাবে অ্যাসিডগুলা হচ্ছে ক্ষারগুলা কি সাবান দিয়ে কাপড় পরিষ্কার করে ধৌত করতেছি, একবার দুইবার ব্যাটারিতে কোন পদার্থটা ব্যবহার করতেছি, এইগুলা কোন অ্যাসিড বা কোন ক্ষারটা দিচ্ছি, এটা একবার রিডিং পড়লে হচ্ছে তোমার কমপ্লিট। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, এতটুকু, এটা একদম কোর জিনিস, তো এইটা পর্যন্ত থাক। লাস্টে কোনো ক্লাসে 5 মিনিট কথা বলে হচ্ছে নতুন ক্লাসের আগে 5 মিনিট কথা বলে এটা এন্ডিংটা নিয়ে দিব, কারণ এখানে আর আহামরি কিছু নাই বোঝার। এখানে কয়েকটা খনিজ অ্যাসিডের নাম হয়তো তোমার বলা আছে, একটু লিখে দেই। খনিজ অ্যাসিড যেগুলো তোমার চিনা থাকা উচিত বা জানা থাকা উচিত, মানে তোমার বইয়ে কিছু কি খনিজ অ্যাসিড আছে, যেমন আমরা এই অলরেডি হচ্ছে খনিজ অ্যাসিডগুলো মোটামুটি যেগুলো পড়ে, এগুলো আসলে খনিজ অ্যাসিড, মানে এগুলো খনিজ পদার্থ থেকে তৈরি হয়, তো যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে H2SO4 সালফিউরিক অ্যাসিড, তারপরে আচ্ছা এইগুলার হচ্ছে নাম আমরা জানি, কিন্তু আমি 2-3টা অ্যাসিডের নাম লিখবো, এগুলো খনিজ অ্যাসিড। দেখো তো এগুলোর নাম জানো কিনা? ধরো HNO3, এইটার নাম জানো কিনা আমাকে জানাও তো, আমি লিখে দিব, সমস্যা নাই। তুমি আগে আমাকে
ওই দুইটা তো জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ওইটা আমি জানি। যেটা আমার কাছে একটু নতুন, এগুলো খনিজ অ্যাসিড নাম জানা থাকা লাগবে। যেমন HNO3, এইটার নাম জানো কিনা? তারপরে হচ্ছে H3PO4, এইটার নাম জানো কিনা আমাকে একটু জানাও। H3PO4 এইটার নাম জানো কিনা আমাকে একটু জানাও, নাহলে আমি লিখে দিব। হ্যাঁ, আরেকটা অ্যাসিড আছে, এইখানে লিখে ফেলি। হ্যাঁ, আরেকটা হচ্ছে HClO4, হ্যাঁ একই। তো এইটার নামটাও জানো কিনা আমাকে জানাও, কমেন্ট করো। হ্যাঁ, নাহলে আমি এখনই লিখে দেবো, ক্লাস আমাদের মোটামুটি শেষ। হ্যাঁ ওকে, দেখো এটা জানো কিনা আমি লিখে দেই। এটা হচ্ছে HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, মনে রাখতে হবে। হ্যাঁ, না হলে শিখে ফেলো, যেখানেই দেখবা আর যেন ভুল না হয়। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তারপরে হচ্ছে H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটা কি? ফসফরিক অ্যাসিড। তারপরে HClO4, এটাকে বলে পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড। এগুলো জানা থাকলে একদম খুঁটিনাটি যা আছে, যা তোমার পরীক্ষায় আসতে পারে, সবই আলোচনা করার চেষ্টা করলাম। সো আশা করেছি বুঝেছো। তোমাদের জন্য তো বললামই, আমরা আরও প্রিমিয়ামভাবে আরও অনেক কিছু সুন্দর করে সাজাইছি। একদম আমরা শেষ পর্যন্তই তোমাদের সাথে আছি, আমাদের সাথে থাইকো শুধু, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, তোমাদের পরিশ্রমগুলাই হচ্ছে যে পরিশ্রম করলে সৃষ্টিকর্তা হচ্ছে তোমাদেরকে দিবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আবারও বলছি যাওয়ার আগে যে সুন্দর করে নোট করে এখন থেকেই জানা আপলোড দেওয়া শুরু করবে যে নোট করেছো কিনা। এখান থেকে কিন্তু অনেক কিছু কমন পাবা, শুধুমাত্র একটা পার্ট বাকি, কোনটা? যে ওই যে অ্যাসিড বা ক্ষারের হচ্ছে ব্যবহার। এটা একদম বেসিক কিছু, তুমি রিডিং বললেও পারবা। বাট আমি কি বললাম, নেক্সট কোনো ক্লাসের আগে হয়তো এটা 5 মিনিট আলোচনা করে আমি আগে দেখবো তুমি কমপ্লিট করলা কিনা, তখন ভালো লাগবে, যে তখন আলোচনা করে নেক্সট ক্লাস শুরু করব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে বিজয়ে। আসসালামু আলাইকুম।